সতী নিশ্চয় একজন পুরুষের শুধুমাত্র সম্মান ছাড়া হারাবার আর কিছু থাকে না, কিন্তু একজন নারীর সম্মানের থেকে অনেক কিছু বেশি হারাবার আশঙ্কা থাকে। সেটা তুমি ভালো করে জানো। কি বলতে চাও তোমরা? বলতে নয়, শুধু জানতে চাই তোমার প্রডিউসারের নাম কি? আমার প্রডিউসারের নাম সিরাজ আফ্রিদি। সে আন্ডারওয়ার্ল্ডের ডন, সে কালপ্রিট। আমার কোম্পানির নাম সুন্দরম এন্টারপ্রাইজ। নাম নিশ্চয় আমিরাতের রজনীগন্ধা। হ্যাঁ হ্যাঁ, আর তোর সিনেমার নতুন নাম মিস ঝিলিমিলি। তোমরা এসব কথা জানলে কি করে দাদা? তোমরা এসব কথা জানলে কি করে? শুধু আমরা নয়, এই কুশির বিজ্ঞাপনে দৌলতে দেশের প্রতিটা জনগণ বাজে কথা জেনে গেছে। এই দেখ তোর কথা। দাদা দাদা এই তো ধর্মমূলের ছবি। দাদা, তুই জগন্নাথ কুশির ছবি। সত্যি করে বলো সতী, এতদিন তুমি কোথায় ছিলে? আমি আমার কিসের টাকা রে দিদি? তোর ধর্মমূলের পরিশ্রমে ছবির পারিশ্রমিক যত তো ধর্ম বিক্রি মূল্য। আমি জানি না দাদা, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। তোমাদের অনুমানটাই যে সত্য দাদা। ওই ধর্মওয়ালার ছবির নায়িকা হতে গিয়ে তোমাদের সতী আজ অসতী হয়ে শয়তান প্রডিউসার সিরাজ আফ্রিদি আজ 10 দিন আমাকে জোর করে আটকে রেখে আমার যৌবন সত্তাকে নষ্ট করে আজ আমাকে সতী থেকে সাজিয়েছে অসতী। আমার নতুন নাম হয়েছে আমি রাতের। তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। এর মধ্যে ফিরে যা। তোর নিজের ইজ্জত বিক্রির টাকা তুই হাত ভরে নিয়ে আমার সামনে দাঁড়াতে আসে, তোর একটুকু লজ্জা করলো না? ভেবেছিস কি এই বাংলা টাকায় বিনিময়ে আমাদের পুরোনো জীবনটাকে বাঁচিয়ে রাখে আজীবন আমি অপরাধী সেজে হয়ে থাকবো? দাদা ওরে কালীমুখী, এর থেকে তোর মরার ভালো আমি চেয়েছিলাম দাদা, আমি চেয়েছিলাম, কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে আমি যে মরতে পারলাম না দাদা, আমি যে মরতে পারলাম না। দোহাই দাদা দোহাই, আমাকে তোমরা গ্রহণ না করো তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার এই উপার্জন করা টাকাগুলো তুমি গ্রহণ করো দাদা। তাতে আমি অনেক সুখী হব, অনেক শান্তি পাবো দাদা, অনেক পাপের প্রায়শ্চিত্ত করা হবে দাদা। কোন নোংরা আত্মত্যাগের মূল্যের বিনিময়ে সৈকত তার ভবিষ্যৎ কখনো নোংরা হতে দেবে না। যদি আমাদের ভালো চাস তাহলে এখান থেকে বাইরে যা। চুপ! ওর নাম ধরে আমার আর ডাকবি না। আজ আমি তোকে ঘৃণা করি। ঘৃণা, ঘৃণা, ঘৃণা। তুই আমাকে ক্ষমা করতে পারলি না ভাই। বেশ, আমি যদি তোদের সংসার থেকে হেরে যাবো, আমার এই অপবিত্র দেহ নিয়ে আর কোনোদিনই তোদের সংসারে অমঙ্গল করতে আসবো না রে ভাই। আমি এই সংসার ত্যাগ করে চলে যাবো।
কে? তুমি কত সুন্দর, কত ভালোবাসো আমাকে। এ নেবো। আর তুমি বুঝি আমাকে ভালোবাসো না? আমি তো ভালোবাসতেই জানি না। তুমি যখন রোজ অমনি করে আমার স্নান করিয়ে, নিজের হাতে পোশাক করিয়ে, যত্ন করে খাইয়ে দাও, তখন তোমার যদি আমার ভীষণ কষ্ট হয় গো। ওটা কষ্ট নয় গো, ওটা কষ্ট নয়, ওটা তো আমার পূর্ব জন্মের পুণ্য ফল। কজন মেয়ে এমনি ভাবে আমার মতো পূজারিনী সেজে আরাধ্য স্বামী দেবতার পদ সেবার সৌভাগ্য লাভ করতে পারে বলো? কাকে তুমি দেবতার আসনে বসাচ্ছ গো? যে কুকুরের মতো পরে এঠো কাটা খেয়ে বড় হয়, আর গরু গাধার মতো পরের দ্বারস্থে বেঁচে থাকে, তাকে তুমি দেবতা সাজিয়ে কি পুণ্য লাভ করবে গো? দেখো না, তোমার পদ সেবাই তো আমার পরম পুণ্য। তুমি যে আমার ইহকাল পরকালের ইষ্ট দেবতা। নাবো না। আমার মতো দানবকে তুমি দেবতা সাজিয়ে এই অন্ধকারে এত সে পচে মরে না। তুমি তো জানো না, না। ওরা আবার সেদিন আমার ইঞ্জেকশন দেবে। কারা কারা তোমাকে ইঞ্জেকশন দেবে? কিসের ইঞ্জেকশন? তোমার সে কথা জেনে কোনো লাভ নেই বউ। তুমি পালাও বউ, তুমি পালাও। যেখানে সুখ আছে, শান্তি আছে, আর যেখানে আছে অনেক অনেক ভালোবাসা, তো তুমি সেখানেই পালিয়ে যাও বউ। না না গো না, অমন করে তুমি বলো না গো, অমন করে যে বলতে নেই। কিন্তু না বলে যে আমি রইতে পারি না বউ। আমি পরে হাতের খেলার পুতুল হলো, এই দাম্পত্য জীবনের মানেটা আমি বুঝি। আর এও জানি একজন নারী স্ত্রী তার স্বামীর কাছে কি চাই। তাহলে তাহলে আমার সেই চাওয়া থেকে আমায় তুমি বঞ্চিত করে রেখেছো কেন? আমি যে নিজেকে স্বাভাবিক রাখতে পারি না বউ। সকলে ওই যে ইঞ্জেকশনে আমার সারা শরীরটা আগুন জ্বালিয়ে দেয়। হিংসে পচর মতো সারা পৃথিবীর উপর ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করে। তাই তো ভয়ে দূরে পালিয়ে যাই। ভুল করে যদি তোমার কোনো ক্ষতি করে ফেলি, তারপর যখন ইঞ্জেকশনের ভোটটা কমে যায়, তখন ছুটে আমি যে তোমারই ভালোবাসার রজনীগন্ধা গো, তোমারই ফুলদানিতে সাজানো এক গুচ্ছ রজনীগন্ধা। আমি আমার ভালোবাসার গন্ধ দিয়ে ভক্তির পবিত্রতা তোমার অসুস্থ নিঃসঙ্গ জীবন ভরিয়ে দেব। আমি আজ তোমাকে নিজের হাতে খাই দেব। তুমি এখানে বসো। এই লাঠি মারলে। হ্যাঁ, বেশ করেছি মেরেছি। লাঠিটা মুখে যে মারিনি, তাই তো 14 পুরুষের ভাগ্য ভালো। এই হারামজাদি, তোকে না, তোর তো আসপর্দা করলো। তুই লুকিয়ে লুকিয়ে এই হারামজাদাটাকে চম্পা-চস্য নিয়ে এসে খাওয়াচ্ছি। চম্পা-চস্য কোথায় ছোট মা? সকলের জন্য যা রান্না হয়েছে আমি তোকে তাই এনে দিয়েছি। তোকে আমি কতবার বলেছি যে সবার খাবার শেষে যা এটোকাটা পড়ে থাকবে তাই তোরা স্বামী স্ত্রী মিলে খাবি। না না ছোট মা, না, আমার স্বামী কুকুর নয় যে আপনাদের এটোকাটা খেয়ে বেঁচে থাকবে। কি বললি হারামজাদি? আর এতদিন তো তাই খেয়ে এসেছে। তাই এখানে থাকতে হলে ওকে আজীবন এটোকাটা খেয়েই থাকতে হবে। না, আর আমি এত কথা খাবো না, আর আমার বউ খাবে না। তোমরা যা খাবে আমরা তাই খাবো। কি বললি হারামজাদা? কেন বলবো না?
বললেন ছোট লোক বললেন? এটা আমি কিছু মনে পড়ে গেল না। কাক যখন কোকিলকে কালো বলে ব্যঙ্গ করে, তখন বুদ্ধিমান মানুষের কাককে নিয়ে খেলা করে, কোকিলকে দেয় না। বিনা পড়ে মেয়েকে বিয়ে দিয়ে লুকিয়ে লুকিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে এখন বড় বড় কথা বলতে তোমার লজ্জা করছে না? ছোট মা, লজ্জা করছে বে, লজ্জা করছে, ভীষণ লজ্জা করছে। আপনার মন মন্দির মধ্যে চলবে না এখানে, বুঝেছো? যৌতুকের কত টাকা এনেছো? জানিয়ে দেবো। বাবা, বাবা, এবার কি হবে বাবা? এবার কি হবে? তাই তো ভাবছে রে মা, আবার মধ্যবর্তী জ্ঞান হারিয়ে গেছে, এও ছোট জ্ঞান গুলিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে রে মা, এর যে নগ্ন ভ্রষ্টাচার নয়, তোর কোথায় ভালো ছিল? জ্ঞান এখন আপনার দাবি মতো যৌতুক তার কোনো আমার সামর্থ্য নেই, তাই নিরুপায় হয়ে আমার মেয়েকে এবার থেকে ফিরিয়ে নিয়ে চললাম। কে খন্ডাতে পারে বাবা? বাবা, তুমি এখান থেকে চলে যাও বাবা, আর কোনোদিন তুমি এখানে এসো না। এবার থেকে তুমি মনে করো তোমার মেয়ে রজনী মারা গেছে। তুই আছিস বলে আমি খুশি আছি। তোর শ্বশুর সংসার না দেখলে আমি বড় যে শান্তি পাবো না রে, বড় শান্তি পাবো না। দোহাই, দোহাই বাবা, তুমি যাও বাবা, আমার মাথার দিব্যি, তুমি চলে যাও। রজনী, ঠিক আছে, আমি চলে যাচ্ছি রে মা, চলে যাচ্ছে। ঝগড়ান, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, যা যা যত দাবি দাবি করেছেন আমি সব আপনাকে মিটিয়ে দেবো। আপনি শুধু আমার মেয়েকে বাঁচতে দেন, বাঁচতে দেন, বাঁচতে দেন, আমার রজনী শুধু বাঁচতে দেন। বাবা, বাবা, এত টাকা তুমি কোথায় পাবে বাবা? ওরে, আমি জানি না, জানি না রে মা, জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকু জানি, ওদের চাওয়ার টাকার চেয়েও তোমার জীবনের মূল্য বেশি, তাই তো? কোন সমাজকার থেকে জীবন সংকটে, কন্যার বলি থেকে তোর জীবনটা বেশি না বেশি? বাবা, যেমন করে হোক আমি ওদের জন্য জোগাড় করে আনবো। ও 10 ভরি সোনা আর 50,000 টাকা, বাবা, যেমন করে পারে আমি জোগাড় করে আনবো। বাবা, বেরিয়ে গেল হঠাৎ করে। ওর মা, ওই হারামজাদির বাপ একটা ভিখিরি। ও, ওর কাছে হয়তো তুমি 10 ভরি সোনা আর 50,000 টাকা ভিক্ষা চাইছিলে। তুমি ভিখারির চেয়ে ওদের অধম ভিখারি। তার চেয়ে তো তুমি অধম। তাই তো ছেলের বিয়ের যৌতুক হিসাবে তুমি একেবারে সেই যৌতুকটা নিতেই ভুলে গেছো। যৌতুক? হ্যাঁ, যৌতুক। অবশ ছোটটাকে খাইয়ে পড়িয়ে মানুষ করতে আমাদের যথেষ্ট টাকা খরচা হয়েছে, তার কিছুটা অন্তত ও যৌতুক হিসাবে ওর বাবার কাছে যাওয়াটা নিশ্চয়ই আমাদের অন্যায় নয়। ঠিকই তো, আমার একটিবারও মনে হয়নি। সত্যি তো, ছেলেটাকে আমার মানুষ করতে অনেক টাকা খরচ হয়েছে, আর ওই মেয়েটা হয়তো
এই হারামজাদি শুধু ওই প্রমোদ ছোড়াটাকে পোষ মানায়নি, তোমরা তো পোষ করে রেখেছি। ওকে যদি আমি এই বাড়ি থেকে না কাটতে পারতে আমার নাম ছোট মা যদি সত্যি সত্যি আমাকে তাড়িয়ে দেয়। আমার গৃহে যে তুমি গৃহলক্ষ্মী মা, বাবা তোমাকে দাঁড়িয়ে আমি এই সংসারের অমঙ্গল করতে পারি না। বাবা আমি যে দুর্বল বাবা, কর্তব্য তোমার সঞ্চয় বল করবে। কিন্তু আমি ভাগ্যহীনা অসহায়। বৌমা, ভাগ্যের দোহাই দিয়ে চোখের জল ফেলায় এ যুগে একটা নয়, নিজের পাওনাটা জোর করে ছিনিয়ে নিতে হয়। কিন্তু তা আমি কেমন করে পারবো বাবা? যেমন করে হোক তোমাকে পারতেই হবে বাবা। ওদের অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যেমন করে হোক আমার অসহায় ছেলেটাকে বাঁচাতে হবে। তাই আমার দৃঢ় বিশ্বাস তুমি পারবে বাবা, তুমি পারবে, নিশ্চয় পারবে। বাবা আমি আপ্রাণ চেষ্টা করবো। আমাদেরও একটা কথা রাখতে হবে ডার্লিং। ডার্লিং নয়, বলো বৌদি। বৌদি বৌদি, কেন এসেছো এখানে? তোমার শুক্র হৃদয় যৌবন প্রেম বাড়িয়ে দিতে কি বললে? সবটা এখনো বলিনি। বাস আমি কথা গেলে পার্সোনাল বলবো। আমার স্বামী ছাড়া কারোর সঙ্গে আমার কোনো পার্সোনাল কথা থাকতে পারে না। পারে রজনে পারে। তোমার উদ্যোগ স্বামী তোমার কি দিয়েছে তার চেয়ে আমি অনেক বেশি তোমায় কি বললে? কি বললে? মাঝে মাঝে তোমার ঘরের দরজা দাঁড়িয়ে আমি সব কথা শুনেছি। ও জেনেছি তোমার স্বামী অক্ষমতার জন্য তোমার যৌবন কখনো পর্যন্ত অক্ষুণ্ণ রয়ে গেছে। তুমি নির্ভেজাল কুমারী। তুমি চুপ করো, চুপ করো। তুমি আমার সঙ্গে এসো। আমি রূপ যৌবনে যথার্থ মূল্য দিয়ে তোমাকে আমি আমি যে মায়ের সমান তা কি তুই ভুলে গেছিস জানো? তোমার এই হারামজাদা সুন্দর তুই খবরাস না ছোড়দা, আমি তোর কাছে বাধা দিতে আসিনি, কিন্তু তুই বৌদির সঙ্গে যেটা করতে চাইছিলি সেটা বরং তোর আগে আমাদের মায়ের সঙ্গে ইয়ার সব করে প্র্যাকটিস করে আয়। খবরদার ছোড়দা, তোর লালসা থাপড় ছেড়ে আমার শক্তি মার্কিট একটু কিন্তু খুব কম নয়। আমার কথা শোন সুদেব। তুই আসল আমাকে না জেনে তুই ভুল বলছিস আমাকে। তা তোর আসল ব্যাপারটা কি? কি আর বলবো সুদেব? যার পেছনে তুই আমাকে বিরাজ আমাকে তুই কাজ দিয়ে যন্ত্র আসল করতে জানিস? ঠাকুরপো, কি বললে? ওর স্বামী উজ্জ্বল স্বামী বলবাদের কাছ থেকে তারপর তো সুখ পাইনি বলে ও আমাকে সুদার বেটাকে বারবার আমাকে বস্তা রঙ প্রস্তাব দিত। আমি রাজি হয়নি বলে কামে চালাই ও আমাকে জড়িয়ে ধরলো। আমি বলবো আমাকে তুমি ছোড় দাও। বলতে বলে মায়ের সম্মান
ছিটে দিতে পারলি বৌদি ছি ছি বৌদি ছি 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 বৌদি তুমি বিশ্বাস করো ও যা বলে গেল সব মিথ্যে সব মিথ্যে আর তোমাকে বলতে হবে না, যা বোঝা তা আমার বোঝা হয়ে গেছে। কি বুঝেছো তুমি বুঝলাম যে মা কখনো মহিলা হয়নি। ঠাকুরপো তুমি যে আমার মা, আর মা যে দেব দেবীর পাশে স্থল পায়, সে মাকে মিথ্যে কলঙ্কে কানে ছিটে রঙে করা যায় বৌদি? কেন না বৌদি, কেন না? তোমার কান্না যে আমি সইতে পারি না। কেন কেন জানো? তোমার গর্ভধারিণী মায়ের মাঝে যে চিরকাল ছবিটা আমি খুঁজে পেয়েছি, সে ছবিটা আজ আমি তোমার মাঝে পেয়েছি বৌদি। আর সে ছবিটা আমি কোন অবস্থাতে তোমার সামনে থেকে মুছে যেতে দিব না বৌদি, কিছুতেই না। এই বাকি কথাটা বলতেই তো তোমার কাছে এসেছি, চাই না। ওই মানে আমি তোমাকে ভালোবাসি, এ কথাটা বলতে কেমন যেন আমার ভয় ভয় করছে। আরে এই জন্যই এই কাপুরুষগুলোকে আমার বড্ড ঘৃণা হয় আমি কাপুরুষ? দেখো কাণ্ড, এটা তোমাকে কে বললো চাই না? আমি একেবারে যথেষ্ট সাহসী। হ্যাঁ তাই মেয়ে দেখলে একেবারে মিয়ে যায় তাই না স্যার? মেয়ে যায় না, চাই না, মেয়ে যায় না। এই তোমার এই ইয়ের মানে একেবারে মিশে দিয়ে একেবারে একাকার হয়ে যেতে চায়। একই এইভাবে আমার দিকে এগিয়ে আসছেন কেন? আমি যে তোমাকে কি একেবারে কাছে নিতে চাই। আরে শালা, এই কি হচ্ছে কি? তুই পাগলামি ছেড়ে আমার কাছে আপনি পাগল নয়, একটা বদ্ধ পাগল। আহ, যখন 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 কেউ আমাকে পাগল বলে বলো, তাই তো স্যার যখন তুমি আমায় পাগল বলো, ধন্য হয়ে যে সে পাগল আমি, ধন্য আমি পাগল গো, শুধু তোমার জন্য গো। ডাইরেক্টর সাহেব ইতিমধ্যে সাহেব তুই ভাবিস ওইসব নাকে কান্না গান আজকাল আবার কেউ শোনে নাকি? আরে এখন ঝট করে একবারে টপ গান ধরতে হবে। হ্যাঁ लगा ले तू जबली बिजली हिलेला यारा डिस्टी जिला टॉप लागेलो हो जिला टॉप लागेलो कमरिया कमरिया कमरिया
নাচ দেখে তোমার চক্ষু যখন ছানা বড়া হয়ে গেল। আরে আপনার ওই ক্লাসিক্যাল ডান্সের সঙ্গে আমি একটু পপ ডিস্কো এক ঘন্টা মিক্সচার করে দিলাম। দারুণ দারুণ একেবারে দারুণ। এই নাচটা আমি এই পরের ফিল্মে এড করে নেব। আরে এই পোশাকের ব্যাপারটা হ্যাঁ, এই পোশাকের ব্যাপারটা বদলে তাই তো একেবারে উলঙ্গ হয়েছি পোশাকের চেয়ে। আরে উলঙ্গ যৌবন ঢেকে রাখার বিচার চেষ্টা করাচ্ছে সম্পূর্ণ উলঙ্গ যৌবন উত্তর চিত্রকে এই দর্শকের মাঝে বিলি দেওয়াটা নিশ্চয় খুব লজ্জার হবে না, তাই না প্রডিউসার সাহেব? আরে দেখো কাণ্ড, এই দেশের অধিকাংশ অংশে হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। এই দেশের অধিকাংশ রুচিহীন বিক্ষিপ্ত মনা মানুষেরা তারা সিনেমা দেখতে আসে না, আসে এই মেয়েদের সারা শরীরটাকে দেখতে। যে ছবিতে অর্থ উলঙ্গর প্রকট থাকে সেই লগ্ন চিত্র, আর সেই ছবিকে সিটি আর তালি মেরে দর্শকেরা একবারে হিট থেকে একবারে সুপার ডুপার হিট কি করে সারা মনটায় ধরে আমার মনটাকে সারা আমি ঘুম পাড়িয়ে রাখি। অন্তরটা গুমড়ে গুমড়ে কেঁদে ওঠে। আজও অভিমানে প্রত্যেকটা আজ আমায় হাত ছাড়িয়ে দিয়ে ডেকে বলে চাই না, আজ আমি সহ্য করতে পারি না, চাই না। এই এসব অতির ফকিরের কথা ভেবে লাভ নেই। আরে মনকে দুর্বল করো না। তুমি আজকে কত বড় নায়িকা হতে চলেছো, কত অর্থ, হ্যাঁ, আমি কত কত মান সম্মান। আপনি ঠিক বলেছেন। আজ আমার অনেক অর্থ, অনেক মান সম্মান, কিন্তু অর্থ আর সম্মানের বিনিময়ে আজ আমি কি পেলাম প্রফেসর সাহেব? যাদের জন্য আজ আমি মান সম্মান সমস্ত কিছু বিক্রি করে টাকা উপার্জন করে নিয়ে গেলাম, তারাই তো আমার এই পাপ টাকা স্পর্শ করলো না। মিস ঝিলিমিলি, তুমি 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 কাঁদছো কেন? আমি কাঁদছি না, না, আমি কাঁদছি না প্রফেসর সাহেব। আমি তো ঝিলিমিলি নয়। আমি না, তুমি ঝিলিমিলি নাও। ঝিলিমিলি অন্তরে থাকা তোমার ওই সতী কাঁধে। বারবার তুমি কেন আমাকে সতী সতী বলে ডাকো? সতী, সতীর মরা মন থেকে আবার নতুন করে জেগে উঠেছে ওই রাতচোরা বাবুদের রাতের লক্ষ্মী রানী মিস ঝিলিমিলি। বাহ বাহ বাহ, দারুণ ডায়লগ। এই তোমার এই ডায়লগ শুনে না আমার ব্রেনে একটা আইডিয়া এসেছে। ভাবেছি তোমার এই লাইফ হিস্ট্রি নিয়ে একটা আমি ফিল্ম বানাবো। তাই নাকি স্যার? আর ওই ফিল্মের সেকেন্ড হিরোইনের পোস্টটা যেন আমার জন্য আপনি ফাঁকা রাখবেন। এখন তাহলে আর বেশি কিছু বলছি না স্যার, আসছি। আমারও চোখের জল এসে যেতে পারে স্যার, কিন্তু আমি তো কারো চোখের আমার ঠিক শুট করে না স্যার, আমি ছুটি চাই স্যার। কতদিনের জন্য? যদি বলি চিরদিনের জন্য। সেক্সি অত প্রিমিটাকে অ্যাপয়েন্টমেন্ট দে। তার জীবনে মুক্ত
পারে। তাই বলছি আপনি আমাকে যেতে দিন স্যার। কে কে আপনি কে अरे आप काहे घबराते हो? हम बलविंदर सिंह आछि और इस झिलमिली का बहुत बड़ा फैन आछि। কিন্তু এখানে তোমার কি প্রয়োজন हम इस सिराज अफरीदी साहब के साथ मुलाकात करते चाই। সে তো তোমার সামনে দাঁড়িয়ে আছে अरे नमस्ते नमस्ते अफरीदी साहब, आपसे इतना आसानी से मुलाकात हो जाবে আমার তো আন্দাজা भी ছিল না। বুঝলাম কিন্তু তোমার কারণটা কি আমি একটা ব্লু ফিল্ম বানাতে চাই। প্রবলেম जी हाँ, और इसीलिए मी झिलमिली नदी को हमें बहुत जरूरत भी আছে। ইম্পসিবল সিঙ্গি, এই মিস ঝিলিমিলি কোনো ব্লু ফিল্ম করে না। करे ना, लेकिन रुपया मेरा जरूर करे। না সিঙ্গি না, এই ঝিলিমিলি নিজের কামনার বিকৃত কামনার মডেল হয়ে এই দেশের যুবকদের অধঃপতনের পথে টেনে আনবে না স্যার। ये अपनी कैसा बात बोलते मी झिलमिली? আচ্ছা মিস্টার সেন আপনার হঠাৎ ব্লু ফিল্ম বানাবার স্বপ্ন হলো কেন ये ब्लू फिल्म में बहुत ज्यादा टाइम से ओके व्यस्त करिए रखिएছেন। ले যদি মেহরবানি করে 15 महीना के लिए ओके छोड़े तो बहुत अच्छा হয়। স্যার কিন্তু इसके लिए আপনি जितना रुपया डिमांड করবেন আমি মিট করিয়ে দেব। কিন্তু সাবধান সিঙ্গি, এই মিস ঝিলিমিলি টাকা নিয়ে বিক্রি হয় না। सिर्फ रुपया नहीं मैडम, मुझसे भी कुछ ज्यादा दिए আমি আপনাকে সওদা করে নেব। আচ্ছা তবে বলেন মিস্টার আফ্রিদি, इस झिलमिली नदी के लिए আপনার कितना रुपया চাই? एक लाख, 2 लाख, বললাম 5 লাখ চাই আরে দিতে जरूर जरूर আমি তৈরি আছি। আপনি কন্ট্যাক্ট পেপার দিয়ে আসুন। এই সিঙ্গেল আমি হয়তো কন্ট্রাক্ট পেপারে সাইন করব কিন্তু এই কন্ট্রাক্ট পেপারের ব্যাপারে ঝিলিমিলিকে করো আমি জোর জবরদস্তি করতে পারবো না। ঠিক 5 মিনিট টাইম দিলাম। এই টাইমের মধ্যে আমি লাইন দিয়ে দেব। ওকে ওকে এই ঝিলিমিলি তুমি মোর ব্যাপারটা একটু এই সিঙ্গেলের সঙ্গে ডিসকাস করে নাও হ্যাঁ আমি আসছি না না, ওইসব মাঝে মাঝে ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা এই মিস ঝিলিমিলি করে না। ওইসব ব্যাপারে চিন্তা ভাবনা করার টাইম এই ঝিলিমিলির হাতে নেই। এখন আমি চলি মিস্টার সিং, গুড বাই। তোমাকে যেতে দেব না সুন্দরী। রাজি না হলে আমি তোমাকে জবরদস্তি তুলে নিয়ে যাব। আরে মেরে সাথ। সাবধান সিঙ্গি, হাতটা ছেড়ে দেন বলছি, নইলে সত্যি কে কে তুমি? আর আমার ওই নামটা কে? বলো, কে কে তুমি? শান্তনুদা, শান্তনুদা, কেন তুমি এখানে এসেছো? শান্তনুদা, কেন তুমি এখানে এসেছো? আমি তোমাকে নিয়ে যেতে এসেছি সখী। আমি আমি যে কলঙ্কিনী
সৈকত। না নজর, ভুলে ও কথা বলিস না। দিদি যদি হারিয়ে যায়, আমরা বোধহয় কেউ আর বাঁচবো না রে। গরম ছিল বলে যাকে তোরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস, তার জন্য আজ এত গুণা হয়ে উঠেছিস কেন? ভুল নজর, মুহূর্তের উত্তেজনায় আমরা সেদিন ভুল করেছিলাম। তাই তো সে ভুলের প্রায়শ্চিত্তকে করতে হবে। প্রায়শ্চিত্ত করবার উদ্দেশ্যে তো আমি দিন রাত পাগলের মতন দিদির সন্ধান করছি। কত সিনেমার অফিসেও গেছি, কিন্তু দিদির কেউ সন্ধান দিতে পারিনি নজর, পারিনি। সৈকত, জানিস নজর, দিদি চলে যাওয়ার পর থেকে দাদা যেন কেমন হয়ে গেছে রে। দাদাকে দেখলে আমার বড় কষ্ট হয়। জানিস, এ তো লাফের মতন ঘুমের ঘরে যেন ডাকতে ডাকতে শরীর, ঘুমের ঘরে ডাকতে ডাকতে এসে বলছে, কোথায় গেলি রে বোন? আমার ওষুধটা এনে দে রে, আমার ওষুধটা এনে দে। দিদিকে কোথায় পাবে দাদা? দিদি যে নেই, এ কথা কি তোমার মনে থাকে না? সত্যি আমার মনে এক জায়গা খালি করে ও ভাবি বলে যে চলে গেছে, সেই কথা আমার খেয়াল থাকে না দাদা। থাকবে কেমন করে? কত ভাবিবে শুধু আমার পেছনে লেগে থাকতো, সময় পেত খাবার না পেলে কত মোকামুখি করতো, তারপর কাছে পেলে হট করে আমার হাত ধরে তারপরে পাশে বসিয়ে তারাই পরে মায়ের মতন আদর করে আমাকে খাওয়াতো। তার তো বারে তাদের কথা মনে পড়ে যায়। দাদা সৈকত, তুই কি আমার সতীকে ফিরিয়ে আনতে পারবি? না ভাই, আমি সব অপরাধ স্বীকার করে তার কাছে ক্ষমা চেয়ে নেবো। তুই আমার সতীকে ফিরিয়ে আন রে ভাই, আমার সতীকে। তুমি কি বলছো দাদা? আমি ঠিকই বলেছি। অসংখ্য মানুষের যন্ত্রণা থাকে, হতভাগী আমার মুক্তি দিয়ে আর আমার সতীর জন্য ভাবতে হবে না। হতভাগী আমার যন্ত্রণা মুক্তি থেকে আমাকে মুক্তি দিয়ে গেছে, চির মুক্তি। দাদা তুমি শান্ত হো, দাদা শান্ত হো। একটা ভুলে আমাদের পুরো সংসারটা একেবারে শেষ হয়ে গেল। এইভাবে ভেঙে পড়িস না সৈকত, তোকে তো সত্য এই দুর্ভাগ্যের মোকাবিলা করতে হবে। সর্বশক্তি দিয়ে নিজের ভবিষ্যৎ তোকে নিজেকে তৈরি করতে হবে। ওসব চিন্তা মন থেকে মুছে ফেলে সামনে দিয়ে এগিয়ে চল, আমি তোর পাশে আছি। আমি চলি, পরে দেখা হবে আবার। চলার শক্তিটা যে আমি হারিয়ে ফেলেছি নজর। দিদির এই পরিণতির জন্য আমিও তো কম, তাই নয়? তাই তো আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না, কিছুতেই না, কিছুতেই না। আমাকে বাঁচা হয়, আজ আমি ভীষণ বিপদে পড়ে গেছি। তোর আবার কিসের বিপদ? মোটা টাকা রোজগার করছিস, মদ আর জুয়ার জোরে নিজের জীবনটাকে বেপরোয়া এনজয় করছিস। ভুল করছিস সৈকত, আজ আমি আমার ভুলকে আমি বুঝতে পেরেছি। আই সি, তোর দাদা নিশ্চয় তোর গোপন কারবারের কথা জানতে পেরেছে। না সৈকত, দাদা এখনো জানতে পারেনি। দাদা এখনো নিয়মিত কলেজে যাওয়ার মতো মনে করে তার স্বপ্নকে পূর্ণ করতে আমি তাড়াতাড়ি ফার্স্ট হয়ে, কিন্তু আমি যে বিশাল গ্যাংয়ের সাথে চোখ জড়িয়ে আছি। তুই কি বলছিস ফতলু? তুই শেষে স্মাগলিং গ্যাংয়ের সাথে? আমি সব ছেড়ে দেবো ভাই, তার আগে তুই আমাকে বাঁচা। আজ আমার ভীষণ বিপদ। সে কি?
তো পুলিশের ধরা পড়ার ভয়ে ওই ভিক্ষাস ফেলে আমি পালিয়ে এসেছি। ঠিকই তো করেছিস। আমি ভিক্ষাসটার মূল্য তুই জানিস? 3 কোটি টাকা। 3 কোটি টাকা? হ্যাঁ। ওই পুলিশের হাতে যদি ধরা পড়ে তাহলে বস আমাকে কেটে কেটে টুকরো টুকরো করে দেবে। সে কি? তাহলে তাহলে উপায় কি? আমি আমি কিছু জানতে পারিনি। তুই যেমন করে হোক তুই আমাকে বাঁচা। কিন্তু কিন্তু আমি কি করে বাঁচাবো তোকে অতনু? আমি তো জানতাম তুই কিছু গোপন কারবার করছিস। তুই সে স্মাগলিং গ্যাংয়ের সাথে এমন কাজ করছিস। আচ্ছা আচ্ছা অতনু, এক কাজ করলে হয় না? শান্তনুকে ডাকে সব যদি খুলে বলা হয়। তুই কি পাগল হয়ে গেছিস শঙ্কর? দাদা যদি সব জানতে পারে আমি স্মাগলিং গ্যাংয়ের সঙ্গে জড়িত, তাহলে দাদা কি আমার আস্ত রাখবে? কথা শোন অতনু, কথা শোন। তুই যদি দাদা সাহায্যতা করিস, দাদা যেন পুরো গ্যাংটাকে অ্যারেস্ট করতে পারবে। তা তুই যা করবি শঙ্কর, এর সাথে দাঁড়াতে পারবো না, কিছুতেই না। বেশ বেশ বেশ, তবে আমি চললাম। তোর সমস্ত কথা আমি শান্তনু তাকে ভুলে বলবো। তোর কোনো ভয় নেই রে অতনু। আমি যে তোর বন্ধু, আর বন্ধুকে শত্রুর হাত থেকে বাঁচাতে আমি চললাম এখনই শান্তনু তাকে সব কিছু বলতে। চললাম ভাই। আগে
হ্যান্ডশেকটা শিখিয়ে নি। যাও মিস্টার মিত্র, যাও। এদিকে রাস্কেল কালিও আমাকে নাচিয়ে ছেড়েছে। আমি স্বপ্ন ভাবতে পারিনি ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি আর গোপন কালিয়া সেজে আমার এখানে কাজ করছে। কিন্তু ওই সব ওই ইন্সপেক্টরের চাল, তা না হলে নক্তা নক্তি আমার 3 কোটি টাকার মাল একদম কলম চাপতেই শালা, ওই শালা শয়তানকে যদি আমি একবার সামনে পেতাম তাহলে ওকে আমি ওই রাস্কেলটাকে সামনে পেলে একবার আমি টুকরো টুকরো করে দিতাম। কিন্তু সব उसका दोस्तेर साथे मिलिए পুলিশের কাছে আপনার নামে জরুর চুগলি করেছে। তাহলে তাহলে সত্য কথা কি বল কালিয়া? তোর জবাব দে। তোর জবাবের উপরে তোর নির্ভর করছে তোর মরণ আর জীবিত।